নমস্কার, আমি অনির্বাণ চ্যাটার্জি। আজ আবার শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ। এবারের ভ্রমণ বৃত্তান্ত ভুটানকে নিয়ে। আজকে 21শে মার্চ 2025। আজকে আমরা রওনা দিচ্ছি ভুটানের উদ্দেশ্যে। রাত্রির 8:25 আমাদের ট্রেন, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তবে এবারে একটা জিনিস বলি, এবারে আমরা সেই দুজন বা একজন নই, এবারে আমাদের গ্রুপের সংখ্যাটা একটু বড়, প্রায় 15 জনের। অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল 18 জনের, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের একজন কলিগের বাড়িতে পক্সের প্রাদুর্ভাব হওয়ায় ওর যাওয়া ক্যান্সেল করতে হলো একদম শেষ মুহূর্তে। সেই জন্যে আমরা এই 15 জনই যাচ্ছি, কিছু করার ছিল না। আর এবারে আর একটা ব্যাপার, এতদিন পর্যন্ত একা একাই ভ্রমণ করেছি, কিন্তু এই প্রথম ভুটানের বেশ কিছু সমস্যাজনিত কারণের জন্যে আমাদেরকে ট্রাভেল এজেন্ট নিতে হয়েছে, এবং সেই এজেন্ট ভুটানেরই। আমার নিজের এক ভাই কাজ করেন ভুটানে, প্রফেসর। তো ওনার দৌলতেই এদের সাথে চেনা জানা। ওখানে পৌঁছে আলাপ করাবো আপনাদের সাথেও, আমাদের ট্রাভেল এজেন্টের সঙ্গে। আপাতত আমরা রওনা দিই শিয়ালদার উদ্দেশ্যে উত্তরপাড়া থেকে, আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবো। দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। নমস্কার। আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা চলে এসেছি এখন শিয়ালদা প্ল্যাটফর্মে। আমাদের টিম পুরোপুরি এসে হাজির। এবারে আসুন কুশীলবদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আর বাকি আমাদের যে আরও 4 জন যারা আছেন তারা উঠবেন বর্ধমান থেকে। এই হচ্ছে বিট্টু ওস্তাদ, আমার নাতি। এ হচ্ছে সুভাশিস মুখার্জি ওরফে বাসু, কুশল চৌধুরী, মনোজ মান্না, মনোজের মিসেস মেয়ে, ওদিকে কঙ্কনা, তাকে আপনারা আগেই দেখেছেন। এটা মিঠু, এদিকে কুশলের ছেলে বাপিন, আর এদিকে অমৃতা, বিট্টুর মা। এরপর আমাদের ট্রেন এখনও দেয়নি, কিছুক্ষণের মধ্যেই ট্রেন দেবে। ট্রেনে উঠে আবার আপনাদের জানাবো কিভাবে আমরা যাচ্ছি ভুটানের দিকে। আমাদের ট্রেন দিয়ে দিল শিয়ালদা আলিপুরদুয়ার জাংশন। এবার ধীরে ধীরে আমরা ট্রেনে উঠব। আমাদের গ্রুপ A1। সব বসে পড়া হয়েছে আমাদের, কিছু স্ক্যাটার্ড আছে। গুড মর্নিং। আমরা চলে এসেছি এখন পর্যন্ত শিলিগুড়ি। ঝিরঝির করে বৃষ্টি নেমেছে, এখানে বেশ ঠান্ডা রয়েছে এখন। ট্রেন বিফোর টাইমে এসেছিল, কিন্তু ছাড়তে কেন জানি না একটু দেরি হচ্ছে। এখানে বোধহয় ইঞ্জিন লেগেছে। ইঞ্জিন লাগার পরে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে বলছে, কিন্তু আজ আমাদের কপালে মনে হচ্ছে একটু দুর্ভোগ আছে। কেননা এখানে শিলিগুড়িতেই যদি এরকম বৃষ্টি হয়, তো এরপরে আমাদের নেক্সট স্টপেজ হবে হাসিমারাতে, এবং হাসিমারাতেও যদি বৃষ্টি হয় আমাদের নেমে আমাদের একটা বাস রিজার্ভ করা আছে। সেই রিজার্ভ করা বাসে উঠতে গেলে আমাদের কিছুটা ভিজতেও হতে পারে। তারপর হয়তো কোনো প্রবলেম হবে না, কেন ওখান থেকে আমরা ফুডসলিং বর্ডার ক্রস করে আমরা ঢুকে যাব সোজা থিম্পুতে আজ রাতের মধ্যে। কিন্তু এই বৃষ্টিটাই আমাদের ভোগাবে মনে হচ্ছে। কাল রাত্রে ভালোই ঘুম হয়েছিল, কিন্তু বেশ কিছু এক্সট্রা ভিড়ও ছিল, এবং সেই ভিড়ের সাথেই কিছুটা জুসে আমরা অবশ্য আমাদের জায়গা কেউ দখলও করেনি, কোনো কিছুই হয়নি। আমরা ঠিকঠাকই শুতে পেরেছিলাম, কিন্তু একটু ভয় ছিল লাগেজ নিয়ে। যাই হোক, কোনোরকমভাবে আমরা শিলিগুড়ি চলে এসেছি। বিফোর টাইম ট্রেন চলে এসেছিল, কিন্তু এখন দেরি হচ্ছে। এরপরে আমি অপেক্ষায় আছি। গুলমা বলে একটা জায়গা আছে, গুলমা থেকেই এই জঙ্গলের রেঞ্জটা পুরো শুরু হয়, পুরো চলবে আলিপুরদুয়ার পর্যন্ত। অ্যাকচুয়ালি সেবক থেকেই শুরু হয়ে যাবে, কিন্তু গুলমা থেকে আরও ভালোভাবে দেখা যাবে।
ট্রেনের মধ্যে আমাদের চা পর্ব চলছে। চা বানানো চলছে ট্রেনের মধ্যেই। কুশল বসো বসো বসো। এই ব্ল্যাক পয়েন্টে জল গরম করা খুব টাফ ব্যাপার। চলে গেছে 5-6টা আরেকটা তো চলে গেছে মনে আসবে মানে ঠান্ডা হয়ে যাবে তারপর রাখলে। বৃষ্টিতে এই জঙ্গলের অবস্থা দেখুন, বৃষ্টিতে কিছু তোলাও যাচ্ছে না, দরজার বাইরে ক্যামেরাও বার করা যাচ্ছে না, কিন্তু এই আমরা জঙ্গল পেরুচ্ছি। এখন চলবে সোজা সেই হাসিমারা পর্যন্ত জঙ্গল। আজকের ওয়েদারটা বড্ড খারাপ হয়ে গেল হঠাৎ করে, বড়ই খারাপ হয়ে গেল ওয়েদারটা। এত সুন্দর জঙ্গলটা মিস করে গেলাম। আর এটা পুরো হাতির করিডোর, ওই জন্য ট্রেনও খুব আস্তে চলে। এখানে আপনারা কাগজেও পড়ে থাকবেন, প্রচুর হাতি মাঝে মধ্যেই কাটা পড়ে এই ট্রেন রুটের ওপরে। অনেক চেষ্টা করেও এটা রোধ করা যাচ্ছে না। আমরা এখন এসে পৌঁছলাম মাদারিহাট স্টেশন। এখান থেকে আর 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব হাসিমারা। ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে, ওই গাড়িতে আমরা চলে যাব ফোনসলিং বর্ডার। আমরা সবাই মোটামুটি গেটের কাছে রেডি হয়ে গেছি, সব লাগেজও আনা হয়ে গেছে। এবার আমরা এগিয়ে যাব হাসিমারার পথে। আমরা এখন মাদারিহাট থেকে হাসিমারার দিকে যাচ্ছি। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আবার শুরু হয়ে গেছে চা বাগান। আমরা সবাই নেমে পড়েছি হাসিমারা, গেটওয়ে অফ ভুটান। আচ্ছা সবাই এখন হাসো, আবার নিজেদের মধ্যে মারো, মারার পরে কাঁদো, কেঁদে তারপর যাবো জয়গাঁও। ওই তো আমাদের বাকি টিমও চলে এসছে। বলছি আমাদের বাকি টিমও চলে এসছে, বলো ওয়েলকাম করো। চলে এসছে, ওয়েলকাম। চলেছি আমরা যে যার নিজের ব্যাগ হাতে নিয়ে। এখন এই 4 চাকা লাগানো সুটকেসগুলো হয়ে গিয়ে মানুষের কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে। এই সামনে গেট দিয়ে আমরা বেরোবো। এই আমাদের 5 জন, এই আমাদের ইনোভা গাড়ি, 3টে ইনোভা রয়েছে 15 জনের জন্য। প্রতিটা গাড়িতে 5 জন করে। আমরা এবার হাসিমারা থেকে যাচ্ছি ফুলসলিং গেটের দিকে। এই গাড়িতেও 5 জন বসেছি আমরা।
পাঁচজন বসা হয়েছে এই গাড়িতেও। হাসিমপাড়া থেকে কত কত কিলোমিটার? 12 কিলোমিটার না ফুনসলিং গেট? আর এইখান থেকে 14 কিলোমিটার আছে। 14 কিলোমিটার আছে। আচ্ছা, আমরা অলমোস্ট জয়গাঁওতে ঢুকে গেছি। আমরা প্রায় ভুটান বর্ডারে চলে এসেছি, ফুনসলিংয়ের কাছাকাছি। ট্রাফিক জ্যাম দেখুন কি অবস্থা। এখন আমরা ভারতীয় শহর জয়গাঁওয়ের মধ্যেই আছি। এই আমাদের সামনে হচ্ছে ভুটান গেট। ঘুরে আমরা এদিকে দাঁড় করালাম। এখানে আমাদের গাইডরাও আসবে। আমাদের ডান দিকে এখন ভুটান বর্ডার, ডান দিকে ভুটান বর্ডার এটা। আর বাঁ দিকে আমরা যাচ্ছি এখানকার একটি ছোট হোটেল, কিন্তু এদের খাবারের খুব নাম শুনেছি, অন্নপূর্ণা হোটেল। সেখানে আমরা দুপুরে লাঞ্চ করে ভেতরে ঢুকে যাব। এই হচ্ছে অন্নপূর্ণা হোটেল। আমরা খাওয়ার জন্য এসেছি। কোথায়? ভেতরে? ভেতরে কি জায়গা আছে? হাত ধোয়ার জায়গা, ঠিক আছে। এটা হাত ধোয়ার জায়গা, ঠিক আছে। স্যার কি কি খাবার পাওয়া যাবে আজকে? মাছ মাংস সবই পাবেন, ডিম ঠিক আছে, সবই আছে, আপনি যা খাবেন। মোটামুটি থালি দিয়ে গেছে। কি কি আছে থালিতে? আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, হ্যাঁ নিন না নিন, আপনাদের জন্য তো রাখা। বাঁধাকপির ঘন্ট, ডাল, আলু ভাজা, আচ্ছা। ধনেপাতার চাটনি, পেঁয়াজ, লঙ্কা, লেবু। আচ্ছা, সবজি বাঁধাকপি ছাড়া আর কিছু করেন না? না, অন্য সবজি আছে, মটর পনির আছে, মিক্স ভেজিটেবল আছে, এগুলো আলাদা। হ্যাঁ, ঠিক আছে, খাবার সঙ্গে নরমালি খাবার সঙ্গে ঠিক আছে। এই কান ধরাটা যেন আসে ভিডিওতে। কোনটা? হ্যাঁ, প্রতিবার এসেই এই চমকে দেবে সবাইকে। বাসুর তাহলে তোর পাবদা মাছ, ভেরি গুড। এই এত মাছ থাকতে ওর হচ্ছে চারাবো না, কি বলবো আর। চিকেন এদিকে 3 জায়গা। বসে পড়ো সবাই, সাবধানে খাবি। হ্যাঁ, আবার যেন ওই বড় না হয়। হুম, ভিডিও তো করতেই হবে। अभी शुरू किया, अभी जस्ट शुरू किया, देखते हैं ভালো। हाँ, आपने क्या ऑर्डर दिया? চিকেন হবে, अच्छा किया। 3 জায়গায় ডিম, একটা চিকেন। এই চলে এলো আমাদের মাটন, এদিকে অনুজের মাটন। এখানে একটা আলু ভাজা দে। এই আমাদের গাইড সাহেব অঞ্জলি না আমাদের সবাইকে এখন খাওয়া পড়াচ্ছেন। আমরা ইমিগ্রেশন থেকে জাস্ট বেরুলাম, ইজি রাখো। স্মুথ ইমিগ্রেশন, কোনো প্রবলেম নেই। মুশকিল হচ্ছে আমাদের ই ভিসার বদলে এমনি ভিসাই হয়ে গেল, কেননা আমাদের ডকুমেন্টে পাসপোর্ট সাবমিশন হয়েছিল। পাসপোর্ট সাবমিশন হওয়ার জন্যে আমাদেরকে পাসপোর্টে স্ট্যাম্প লাগিয়ে জেনুইন ভিসা করে দেওয়া হলো, আর বাকিদের ই ভিসা দেওয়া হয়েছে। এই হচ্ছে ইমিগ্রেশন। এখান থেকে আমরা বেরোলাম এদিক থেকে, এই ইমিগ্রেশন পয়েন্ট থেকে। চলো, তোমরা রেডি? ফক্স রেডি? রেডি। তুই আর রেডি হোস না?
তুই যে পড়েছিস আজ গ্রুপ ফটো আমরা চলেছি এখন আমাদের বাসের দিকে। এদিকে ইন্ডিয়ান ভুটান সবাইকার গাড়ি এন্ট্রি করে এদিক দিয়ে। পার হয়ে বেরিয়ে চলে যাবো। কে? না ও একা বাড়ি যেত তো, তো বলেই দিয়েছিল আমি একা যাব। কালীবাবু টেনশন দেখতে হয়, এমনিতে তো টেনই দা কালীবাবু। আমাদের বাসের ইন্টেরিয়ার সবাই বসে গেছে মোটামুটি। তুই ওইখানটায় বসে যেতে পারবি নাকি অমনি করে? And don't use the baby seat, only for the baby. Okay, this one. Bacha only. না কেউ নেই, রাখার জায়গা নেই বলে। আমাদের যাত্রা শুরু হলো ফুল সলিং থেকে। আমরা এখন যাব থিম্পুর উদ্দেশ্যে। মাঝখানে রাস্তায় দু একটা ব্রেক দিতে হবে। ইনি আমাদের গাইড সাহেব। Hello, Sholo, Shanawai. Come here. পুলিশ চেকিং তুমি এখানে বসে পড়ো হ্যাঁ Are you empty? বাবা আসো সেটা আছে রয়েছে হ্যাঁ ভালো বাংলা বুঝি So 3 cheers for Munu, entry to Bhutan. Sure. Started. Yeah, we just now started and thank you that otherwise you will be going back to Howrah. Okay, so today's journey is 5 hours to the capital city Thimphu, and after half an hour then up AC नहीं चाहिए नेचुरल AC आएगा Honda half an hour ठीक है so today's journey will be going to Himalaya to the mountain अभी हम लोग 293 मीटर में थिम्पू जाएगा 2320 मीटर ओके सुन रहे नहीं सुन रहे One mic. माइक माइक नहीं तो तो अभी 5 घंटा का रास्ता थिम्पू लेकिन वो रास्ते में विल स्टॉप फॉर पिक्चर शाहरुख खान पोस्ट मटन मत खाइए मैं जैसा होगा अभी भी मटन खाया अन्नपूर्णा में আস্তে আস্তে আমরা উপরে উঠছি। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম থিম্পু। এখন রাত্রির বেলা কিছু দেখাচ্ছি না, জাস্ট হোটেলে এসে উঠলাম 6 ঘন্টা জার্নির পর। এখন প্রচণ্ড রকম টায়ার্ড। এখন আবার হোটেল ওয়েলকাম করবে, তারপর রুম। সারাদিন চান হয়নি। চলো তোমরা চলো ভেতরে চলো মনোজ।
রিসেপশন। আমরা এখন হোটেলের ডাইনিংয়ে ঢুকলাম। বুফে ডিনার এখানে। এখানে টাইম হচ্ছে, ব্রেকফাস্টের টাইম সকাল 7টা থেকে 9টা, ডিনারেরও তাই সন্ধ্যে 7টা থেকে 9টা। আমরা লাগেজ রেখে রুমে আর যাইনি এখন পর্যন্ত। লাগেজ রেখে আমরা আগে খেয়ে নেবো, তারপর আমরা রুমে যাব। নমস্কার। আজ একটা নতুন দিন আর একটা নতুন সকাল। আজকে গতকাল রাতে আপনারা সবাই জানেন আমরা থিম্পুতে এসে পৌঁছেছি। অনেক রাত হয়ে গেছিলো, কেননা হাসিমারা অবধি আসতেই ট্রেনটা আমাদের প্রায় 1 ঘন্টার ওপরে লেট ছিল। তারপর সমস্ত ইমিগ্রেশন করিয়ে লাঞ্চ করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমাদের থিম্পু ঢুকতে ঢুকতে প্রায় 9টা বেজে গেছিলো। তারপর আবার হোটেলে চেক ইন ডিনার করে আমরা ডাইরেক্ট যে যার নিজের ঘরে চলে যাই এবং শুয়ে পড়ি। আর তারপরে কোনো ব্লগ টক করার কোনো ইচ্ছে ছিল না। যাই হোক, আজকে সকালটা খুব সুন্দর, খুব ঝকঝকে রোদ। কিন্তু একটাই খারাপ খবর, আমাদের টিমের একজনের একটু শারীরিক অসুবিধে হয়ে গেছে, পেটের একটু প্রবলেম। তো সে হয়তো বেরোতে পারবে না। তো আমরা দেখি যদি কোনো ডাক্তার এখানে পাই। আমাদের ট্যুর অপারেটরকে বলে সেটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছি। আপাতত আমাদের এখানে টাইমিং হচ্ছে 7টা থেকে 9টা ব্রেকফাস্ট। এর মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নেব। তারপর আমাদের গাড়ি আসবে 10টা নাগাদ আমরা বলেছি, কারণ আজকে এত সকালে ওঠার মতো শারীরিক পরিস্থিতি কারোরই ছিল না। তো বেরিয়ে আমরা ঘরটা ঘুরবো। তার আগে সবচেয়ে আগে ডিউটি হচ্ছে আমাদের টিমের যে অসুস্থ তার দেখভাল করা, কারণ মানুষের শরীর সবচেয়ে আগে, বেড়ানো তারপরে। দেখি এখানে কি করা যায়। আমাদের অপারেটরকেও বলছি যে উনি কখন আসতে পারেন। আমি সিঁড়ি দিয়ে নামছি, ওই জন্য একটু নিচের দিকে আমাকে তাকিয়ে থাকতে হচ্ছে, কোনো উপায় নেই। দেখা যাক। কি সুন্দর ঝকঝকে দিন দেখুন। ডাইনিং রুমের ভেতর থেকে দেখাচ্ছি। ঠিক ডাইনিং রুমের উল্টো দিকেই, মানে হোটেলের বাইরে একটা কলোনি রয়েছে। এটাকে বলা হয় অস্ট্রেলিয়ান কলোনি। এখানে যারা বাসিন্দা তাদের বেশিরভাগই অস্ট্রেলিয়ায় থাকেন। ওখান থেকে রেমিটেন্স পাঠানোর ফলেই এই কলোনিটা তৈরি হয়েছে। আর আমরা রয়েছি ঠিক আউটসাইড দ্য থিম্পু সিটি। এই যে বোর্ডও রয়েছে দেখুন, থিম্পু সিটি। অপূর্ব সুন্দর লাগছে। শুধু কালকে রাত্রে একটু কষ্ট হয়েছিল, কেননা হঠাৎ করে একদম প্লেন থেকে 2700 মিটার উপরে উঠে আসা, একটু নিঃশ্বাসের একটু প্রবলেম হয়েছিল। কিন্তু এমন কিছু না। আজকে সকালবেলা একদম ফিট। আমাদের প্রত্যেকে চান টান হয়ে গেছে, একজন বাদ দিয়ে। দেখা যাক তার জন্য কি করা যায়। এবার আসুন ব্রেকফাস্টের মেনু কি আছে দেখাই আজকে। ডান, ভেরি গুড। आलू पराठा, आलू पराठा, তারপরে কিছু একটা দুধের কোনো জিনিস, ব্রেড, কর্নফ্লেক্স। ও, ওটা দই। এটাই কিছুই নেই এখনো পর্যন্ত। ব্রেড আছে, এগ নেই তো। সবাই বসে পড়েছে টিমের। এই ভদ্রমহিলা রিসেপশন থেকে ছুটে এসেছিলেন। আজ সন্ধেবেলা আমাদের জন্য একটা কালচারাল প্রোগ্রাম রাখা হয়েছে। সেটাই টাইমটা কটা সেটাই আমাদেরকে জিজ্ঞেস করছিলেন। 6টা থেকে 7টা, না 7টা থেকে 8টা, না 8টা থেকে 9টা। আমরা বললাম যে আমাদের গাইড সাহেব আসুন, তারপরেই আমরা না হয় জানাচ্ছি আপনাদেরকে। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।
সবে শীত গেছে, পাহাড় এখনও ন্যাড়া, এখনও সবুজ গজায়নি সেরকমভাবে। ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা আছে বাইরে, 7-8 তো হবেই। কাল রাত্রে আপনাদের ভালো করে দেখাতে পারিনি, এইটায় আমরা আছি কাল থেকে। এটা হচ্ছে সিলভার পাইন বুটিক। রুম মোটামুটি ভালো, এরা তো বলে 3 স্টার ক্যাটাগরি, বাট আমার নিজের মনে হয় না, তবে খুবই সুন্দর, এমনি সুন্দর যেরকম বলছিলাম। এইদিকে হচ্ছে ওয়েলকাম টু থিম্পু সিটি, ভুটানের গেট, না থিম্পুর গেট সরি। আর এটা আগেও দেখিয়েছি, এটাই সেই অস্ট্রেলিয়ান কলোনি। গা থেকে পুরো পাহাড় উঠে গেছে। রাস্তাঘাট দেখুন কত সুন্দর, কত পরিষ্কার। এখানে যত্রতত্র পাবলিক প্লেসে সিগারেট খাওয়া যায় না, কোনো প্লাস্টিক ফেলা যায় না, কোনো কিছু। এই হচ্ছে আমাদের ঘর, এটা এন্ট্রি, এখান দিয়ে উল্টো দিকেই হচ্ছে ওয়াশরুম। যেরকম থাকে, এখানে একটা টেবিল ব্যাগ রাখার, বেড সাইড টেবিল, দুদিকে দুটো আছে, বেড যথারীতি অগোছালো। এখানে একটা মিনি ফ্রিজ, হিটার, চায়ের সরঞ্জাম, যদিও চা আমরা নিজেরাই নিয়ে এসেছি, এই চা খাওয়া যায় না। এখানেও একটা টেবিল, এখানে দুটো সোফা, আর এই হচ্ছে জানলা, জানলা দিয়ে সেই অস্ট্রেলিয়ান কলোনি দেখা যাচ্ছে। মেন রাস্তার পাশেই আমাদের হোটেল। এভরিবডি রেডি? এভরিবডি রেডি? রেডি। অ্যাবসেন্ট কে? সুভাষিস মুখার্জি আর অমৃতা মুখার্জি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আর কালীবাবু এদিকে নাকি ডান দিকে? ঠিক আছে, চলো, মোদের যাত্রা হলো শুরু। ছবি তুমি ওই দিকটায় চলে যাবে, ওই দিকটা পাবে, আমি এই দিকটা যাবো, এই দিকটা পেয়ে যাবো। একটা সিট ফাঁকা আছে। আমরা গেট পেরিয়ে থিম্পু শহরে ঢুকে পড়েছি। বাসের মধ্যে থেকে যতটা নেওয়া যায়। ड्राइवर साहब आपका नाम पता नहीं है? हमारा नाम नीमा है, बाबा से नीमा, नीमा, नीमा। ओके 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 ओके। हम गाड़ी चल की। What is today's program? Yeah. So now we are going to Buddha's Point, where we have the world's biggest sitting Buddha. So from there we get blessing and start a day. So the Buddha is 51 meter tall. So he is present Buddha, and in feet is 169. Goodness. 169 feet tall, and it is overlooking the valley of Thimpu. And from Buddha's Point, then we come downhill to Hindu temple. So in Bhutan, this is the first Hindu temple ever built. It's a gift from His Majesty the King. Okay. So as I told you that in southern part of Bhutan we have southern Bhutanese. So they follow Hinduism. And they worship at home, but now they can come to the temple and worship.
world's biggest sitting Buddha, 169 feet. কিন্তু মুশকিল হচ্ছে এখানে যে কোনো জায়গায় এন্ট্রি হচ্ছে 500 রুপিস আফটার কোভিড, সেই জন্য আমরা ভেতরে যাচ্ছি না। আফটার সিটিং বুদ্ধ দূর থেকে দেখার পর আমরা চলে এলাম একটা মন্দিরে। ভুটানে মাত্র 2-3টি হিন্দু মন্দির আছে। এটা রাজার দয়াতেই তৈরি হয়েছে এই মন্দিরটা। শিবের মন্দির। এখানে একটাই মুশকিল, যেখানেই যাওয়া হবে 500 টাকা এন্ট্রি ফি, শুধু এই মন্দিরটি বাদে। প্যাগোডার ধাঁচেই মন্দির। ভুটানের জনসংখ্যা প্রায় 7,95,000 মতো। এর মধ্যে 80% বুদ্ধিস্ট আর 20% হচ্ছে হিন্দুস। অ্যাজ পার গাইড, আমাদের গাইড সাহেব যা বললেন, এখানে কোনো মুসলিম বা খ্রিশ্চান পপুলেশন নেই এবং সব কিছুই রাজার নামে চলে। রাজাই এর মন্দির তৈরি করে দিয়েছেন। এছাড়া কারো নিজে থেকে কোনো মন্দির বা কোনো কিছু তৈরি করার অধিকার নেই। তবে প্লেসটা খুব সুন্দর, খুব সাজানো গোছানো। আমি বেসিক্যালি একটু প্রকৃতিপ্রেমী। আমাকে অত মন্দির, মসজিদ, প্যাগোডা এসব অত কিছু টানে না। তো যতটা দেখা যায় দেখছি সবার সাথে এসে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখুন। এইখানে বেশিরভাগ জায়গায় দেখুন বাড়ির ছাদ হচ্ছে সবুজ বা লাল রঙের। সবুজ রং হচ্ছে পাবলিক প্রপার্টি, আর লাল রঙের যে ছাদগুলো সেগুলো হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি। এবং 6 তলা বিল্ডিংয়ের বেশি এখানে কেউ কোনো বিল্ডিং করতে পারবে না, গভর্নমেন্টের পারমিশন নেই। এবং সমস্ত বিল্ডিংয়ের ডিজাইনই একরকম হতে হবে, এটাই রাজার অর্ডার। আর রাজাকে এরা ভগবানের মতো পুজো করে। এখানে কারুর মনে কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ক্লিন। নিচে একটা ফুটবল গ্রাউন্ডও দেখা যাচ্ছে।